ফারহানা, আপনি নিজ যোগ্যতায় বসেননি, আপনাকে আমরা বসিয়েছি, আপনি আমাদের কথা শুনতে বাধ্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তার কক্ষে তার আসন ঘিরে দাঁড়িয়ে এমন কথা বলেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী উপাচার্য নিয়োগ হবার কথা সিনেটের মাধ্যমে। পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষার্থীরা যদি সরকার প্রধান নিয়োগ দিতে পারেন, তাহলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দিলে কোনো সমস্যা তো হবার কথা না, তাই না? আমি আপনার কথার সাথে অনেকটাই একমত এই কারণেই যে গত 9 মাসে আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করেছি ফ্রম ডে ওয়ান। সেই প্যাটার্নটা হচ্ছে, শুরুতে আমরা মনে করেছিলাম উত্তেজিত জনতা, একটা ট্রমার মধ্যে আছে দেশের মানুষ, একটা 15 বছরের বিভৎস সময় আমরা পার করেছি। সবকিছু মিলিয়ে আমরা কিছুটা সফটলি হয়তো দেখা শুরু করেছিলাম, এবং সেই সফটলি দেখার সুযোগে আমরা দেখলাম যে 100-র উপর মাজার ভাঙা হয়ে গেল। আমরা দেখলাম নারীদের কাপড়ের উপর মরাল পুলিশিং চলে আসলো। আমরা দেখতে পেলাম বিভিন্ন জায়গায় হই হুল্লা করে কিছু মানুষ ঢুকে যাচ্ছে, হয়তো সেটা আওয়ামী লীগের নেতার প্রাক্তন কোনো স্ত্রীর বাড়ি কিংবা আওয়ামী লীগের কোনো নেতার আত্মীয়র বাড়ি হতে পারে, এবং সেটাকে ভাঙচুর ভ্যান্ডালাইজ করা হচ্ছে। সকল কিছুই আমরা দেখতে 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 এমন একটা সময় আসলাম, মাঝামাঝি সময়ে, যখন আমাদের চিফ অ্যাডভাইজার নিজেই বললেন যে আমাকে ছাত্ররা নিয়োগ দিয়েছে এবং ওরা চাইলে আমি যে কোনো দিনই চলে যাব। অর্থাৎ খুবই চাকরিবিধি অনুযায়ী ঠিক যারাই নিয়োগকারী তারাই তাকে সরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। সো ঠিক একই রকম ভাবে উনি বললেন, এবং এই কথাটি বলার মধ্যে দিয়ে একদিকে যেমন এই মব যারা তৈরি করছে, মব থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে, তাদেরকে উনি এক ধরনের প্রশ্রয় দিলেন, এবং তিনি বললেন আমি তোমাদের সাথে আছি। না, এটা উনি প্রত্যক্ষভাবে বলেননি, বা এই শব্দগুলো এক্স্যাক্টলি উনি বলেননি, কিন্তু উনি ওনার কাজ কর্ম এবং নানান আচার আচরণের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন উনি আছেন। দেখুন, 32 নাম্বার ভাঙা হলো। আমি জানি এটা নিয়ে আজকে অনেকেই হয়তো আমার বিরুদ্ধে লাগলেও কিছু যায় আসে না। 32 নাম্বারটা 24-48 ঘন্টা ধরে ভাঙা, এটা বিভৎস রকম একটা মববাজি। এবং সেই সময় আপনার নিশ্চয়ই মনে আছে হিন্দি গান বাজানো, তার সঙ্গে নাচানাচি করা, সকল কিছুই হয়েছে। এরপরে আমরা দেখলাম যে যেই মবের ব্যাপারে বলা আছে যমুনার একটা মানে লক্ষণ রেখা টানা আছে, তার বাইরে আসলে গিয়ে কেউ যমুনার কাছে মিটিং করতে পারবে না। কিন্তু আমরা দেখলাম যে সরকারের নিজস্ব দল, যেটাকে আমি রাজার দল বলি, তারা কিন্তু ঠিকই যেতে পারলো, এবং তার পরপরই আমরা দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা ঘোষণা আসলো। আপনি কিন্তু এই ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না, ঘটনাগুলোর একটা প্যাটার্ন আছে। ঘটনাগুলো কিন্তু আপনাকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে, যেই মেসেজটা গতকাল বা গত পরশু জামায়াতের আমির প্রথম দিলেন। তিনি বললেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তো আসলে নির্বাচন করা যায় না। আপনি নিশ্চয়ই জানেন যে বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং সেই সঙ্গে সরকারের একটা বড় অংশ চাইছে নির্বাচনটিকে যতদূর সম্ভব পিছিয়ে দেওয়া যায়। সো এই ধরনের আনরেস্ট যদি চলতে থাকে, এই ধরনের মবক্রেসি যদি চলতে থাকে, তাহলে তো সত্যি আমি নিজেই বলবো যে আসলে আমি বা কি করে গ্যারান্টি দেবো যে আমার ভোটগুলো আমার বাক্সে ঠিক মতো গিয়ে পড়বে। 32 নম্বর ভাঙা মানেই কি জাতির অস্তিত্ব কেঁপে ওঠা, নাকি এটা নতুন এক রাজনৈতিক কৌশল যার মাধ্যমে সরকার বিরোধীদের দিকে আঙুল তুলতে চায়? রুমিন ফারহানা যখন বলেন এটা বিভৎস মববাজি, তখন সেটা কি শুধুই প্রতিক্রিয়া, নাকি সঠিক বাস্তবতা তুলে ধরার সাহস? আসুন খতিয়ে দেখি কয়েকটি গুরুত্বপূর্ণ দিক। ঘটনা আসলে কি ঘটেছিল? 32 নম্বর বঙ্গবন্ধু ভবনের সামনে কিছু তরুণের প্রতীকী কর্মসূচি বা হঠাৎ ভাঙচুর, কী ছিল তার উদ্দেশ্য? ভিডিও ফুটেজ, পুলিশি তদন্ত এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সব কিছুই কি বলে যে এটি পরিকল্পিত, নাকি এটি মূলত বানোয়াট নাটক? বঙ্গবন্ধুর সম্মান রক্ষা না ব্যবহার? যে দলটি আজ ক্ষমতায়, তারাই কি 2001 থেকে 2006 পর্যন্ত এই 32 নম্বর ভবনের প্রতি এত সংবেদনশীল ছিল? তাহলে এখন এই আবেগ কোথা থেকে এলো? এই প্রশ্ন করা কি অপরাধ? মত প্রকাশ মানেই রাষ্ট্রদ্রোহ? রুমিন ফারহানা একজন সংসদ সদস্য ছিলেন। তিনি একজন শিক্ষিত যুক্তিবাদী রাজনীতিবিদ। তার বক্তব্যকে যদি দেশদ্রোহিতা বলা হয়, তাহলে প্রশ্ন ওঠে এই রাষ্ট্র কি ভিন্ন মতকে সহ্য করতে পারে না? আমরা বারবার দেখছি সরকার পক্ষ বঙ্গবন্ধুকে ঢাল হিসেবে ব্যবহার করে সমস্ত বিরোধী মত ও প্রশ্ন চেপে রাখতে চায়। কিন্তু প্রশ্ন হলো, বঙ্গবন্ধু কি ভিন্নমত দমন করতেন? মিডিয়া ট্রায়াল বনাম প্রকৃত তদন্ত। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে টিভি স্ক্রিনে ঢাকঢোল পিটিয়ে বলা হয় এটা বিএনপি জামায়াতের কাজ, কিন্তু প্রমাণ কোথায়? ভিডিও ফুটেজ কোথায়? তদন্তের আগে দায় চাপানো কি গণতান্ত্রিক মানসিকতা?
এই রাষ্ট্রে এখন একটা নতুন ট্রেন্ড চলছে। যদি আপনি প্রশ্ন করেন, আপনি দেশদ্রোহী। যদি আপনি ব্যাখ্যা চান, আপনি ষড়যন্ত্রকারী। আর যদি আপনি ইতিহাস স্মরণ করিয়ে দেন, তাহলে আপনি রাজাকারের বংশধর হয়ে যান। তাই রুমিন ফারহানার কথাকে মববাজি না বলে বরং রাষ্ট্রের একটা আয়না হিসেবে দেখা উচিত, যেখানে আমরা নিজেদের চেহারা দেখি আর সত্যের মুখোমুখি হই। আপনি কি মনে করেন ৩২ নম্বরের ঘটনাটি প্রকৃতই পরিকল্পিত ছিল, নাকি এটি রাজনৈতিক নাটক? কমেন্টে লিখুন, শেয়ার করুন এবং রিপাবলিক অ্যান্ড পলিটিক্সে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রশ্ন করি, প্রোপাগান্ডা নয়। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।